হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমরা ক্লাস 10-এর অষ্টম অধ্যায় অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের সমস্ত কোষে দেখি অঙ্কগুলি সম্পন্ন করেছি। আজ আমরা এই চ্যাপ্টারেরই যে সমস্ত প্রয়োগগুলি নিজে করে আছে সেগুলি আমরা সমাধান করব। ঠিক আছে, তা প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রয়োগ নাম্বার 2। তা 2 নম্বর প্রয়োগে কী আছে দেখো। 2 নম্বর প্রয়োগে বলা আছে যে চোঙের ভূমির পরিধি 44 মিটার এবং উচ্চতা 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে হিসাব করে লিখি। তা দেখো বন্ধুরা, আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এখানে আর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ এবং 2πr হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি। তাহলে 2πr বলে দেওয়া আছে এবং উচ্চতা এইচও বলে দেওয়া আছে। তাহলে সহজেই আমরা বের করতে পারবো লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা কিভাবে করছি, যে ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ সমান r মিটার। তাহলে চোঙের ভূমির পরিধি কি হবে? পরিধি হবে 2πr মিটার। কেমন? অতএব চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 2πr/h। এখানে h হচ্ছে উচ্চতা। কেমন? তাহলে এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। দেখো 2π এর মান কত বলে দিয়েছে, এই পরিধি সমান বলে দেওয়া ছিল 44 মিটার। 2π এর জায়গায় আমরা 44 মিটার বসিয়ে দিচ্ছি, ইন্টু h কত বলে দেওয়া আছে? h বলে দেওয়া আছে 14 মিটার। তাহলে এখানে 14 বসিয়ে দিলাম। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের একক কি হবে? বর্গ মিটার। কেমন? এবার 44 আর 14 গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো। 4 14 56, 6 হাতে 5, 4 14 56 আর 5 61। আমরা পেলাম 616 বর্গ মিটার। কেমন? এবার প্রয়োগ নাম্বার 4টা লক্ষ্য করো। তা 4 নম্বর প্রয়োগে কী আছে দেখো। যদি কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি 22 ডেকামিটার এবং উচ্চতা 5 ডেকামিটার হয়, তবে ওই পাত্রের বাইরের সমগ্র তল রং করতে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে হিসাব করে লিখি। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমি একটি ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্র অঙ্কন করে নিচ্ছি। এখানে আমি চোঙাকৃতি পাত্রটা অঙ্কন করে নিয়েছি। তো এই চোঙাকৃতি পাত্রের কটি তল আছে? এই চোঙাকৃতি পাত্রের 3টি তল আছে। এই উপর ও নিচে 2টি বৃত্তাকার তল। ঠিক আছে, এবং বৃত্তাকার তলগুলির ব্যাসার্ধ আমরা আর ধরেছি। আরেকটি আছে এই বক্রতল। এবং চোঙাকৃতি পাত্রের উচ্চতাটা আমরা কত ধরেছি? 23 ডেকামিটার। তাহলে দেখো, পাত্রটা রং করতে হলে উপর নিচে এই বৃত্তাকার তলটার যেমন রং করতে হবে, পাশের বক্রতলটা রং করতে হবে। তাই বক্রতলের ক্ষেত্রফল আমরা আগের অঙ্কে কি দেখেছি? 2πr/h। এবং দেখো, এই বৃত্তাকার তলগুলির ক্ষেত্রফল কি হবে? πr²। আর যেহেতু 2টি তল আছে তাহলে 2πr² হলো। এবং এই টোটাল ক্ষেত্রফলটা যোগ করে আমরা যতটা পরিমাণ জায়গা পাবো সেই জায়গাটাই রং করতে হবে। তো এইখান থেকে যদি আমরা 2πr কমন নিই, আমরা কি পাচ্ছি? r+h। এই হয়ে গেল আমাদের চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ এবং উচ্চতা দরকার। কিন্তু দেখো, অঙ্কে কি বলা আছে? অঙ্কে উচ্চতাটা বলে দেওয়া আছে, কিন্তু ব্যাসার্ধের পরিবর্তে ভূমির পরিধি বলে দেওয়া আছে। আমাদের কি করতে হবে? এই ভূমির পরিধি থেকে ব্যাসার্ধ আর এর মান বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরি চোঙাকৃতি পাত্রের ভূমির ব্যাসার্ধ সমান আর ডেকামিটার। কেমন? তাহলে চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি কি হবে? পরিধি হবে 2πr ডেকামিটার। এবং এটি সমান অঙ্কে কত বলে দেওয়া আছে? 22 ডেকামিটার। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে 2πr সমান 22। এখান থেকে আমরা আর এর মান কি পাবো দেখো। মানগুলি বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি? 2 গুণ 22/7 গুণ r সমান 22। বা যেহেতু আর এর মান বের করব, আমরা আর এখানে রেখে দিলাম এবং এগুলো আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি। তাহলে আমরা পাবো 22 গুণ 7
আর নিচে কি পাবো, নিচে পাবো 2 গুণ 22, 22 22 কেটে গেল, অতএব আর সমান কি হলো 7/2 ডেকামিটার। তাহলে দেখো এখানে আমরা আর এর মান পেয়ে গেছি। এবার চোঙাকৃতি পাত্রের উচ্চতা এই সমান কত দেওয়া আছে, এই সমান দেওয়া আছে 5 ডেকামিটার। ঠিক আছে, তাহলে আমরা উচ্চতা পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, অতএব চোঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে 2πr r প্লাস এইচ। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই। তা দেখো 2 গুণ পায়ের মান 22/7 গুণ আর এর মান আমরা কত বের করেছি 7/2 ইন্টু 7/2 যোগ 5, এবং এটি ক্যালকুলেশন করলেই আমরা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব, অর্থাৎ কতটা পরিমাণ জায়গা রং করতে হবে, তাই না। তা দেখো এই 7 কেটে গেল, এই 2 2 আমরা কেটে দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি 22, এবং ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে দেখো এই দুটি যোগ করতে হবে, এদের লসাগু 2 হবে, তাহলে এখানে আমরা পাবো 7 যোগ 5 দুগুণে 10। ঠিক আছে, অর্থাৎ আমরা পাচ্ছি 22 গুণ 10 আর 7 যোগ করলে 17, আর নিচে 2 2 দিয়ে 22কে কাটলে 11 পাচ্ছি, তাহলে 11 গুণ 17, 7 11 গুণ 77, 7 হাতে 7, 11কে 11 আর 7 18, আমরা পেলাম 187 বর্গ ডেকামিটার। তাহলে বন্ধুরা আমাদের কতটা পরিমাণ জায়গা রং করতে হবে 187 বর্গ ডেকামিটার। তাহলে আমরা এখানে উত্তর লিখে নিই, অতএব রং করতে হবে 187 বর্গ ডেকামিটার। এবার 6 নম্বর প্রয়োগটা লক্ষ্য করো। তা 6 নম্বর প্রয়োগে কি আছে, 6 নম্বর প্রয়োগে আমরা দেখতে পাচ্ছি স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 4.2 ডেসিমি। যদি ড্রামটি তৈরি করতে 112.20 বর্গ ডেসিমি চাদর লাগে, তবে ড্রামের উচ্চতা কত হবে তা হিসাব করে লিখি। এবং নিচে আরও বলা আছে, আবার 1 বর্গমি স্টিলের দাম 25 টাকা হলে ড্রামটি তৈরি করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা স্টিলের ড্রামটি প্রথমে অঙ্কন করে নিচ্ছি। এখানে আমি স্টিলের ড্রামটি অঙ্কন করে নিচ্ছি। এবার দেখো ড্রামটি তৈরি করতে গেলে দুটো ঢাকনা তৈরি করতে হচ্ছে এবং তার বক্রতলটি তৈরি করতে হচ্ছে, অর্থাৎ এই সমগ্র তলটি তৈরি করতে আমাদের যতটা পরিমাণ পাত লেগেছে, অর্থাৎ 112.20 বর্গ ডেসিমি, এটি হচ্ছে এই ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল। তা একটু আগেই আমরা দেখেছি কি সমগ্র তলের ক্ষেত্রফলের কি হয় 2πr r প্লাস এইচ, তাই না। অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ এবং উচ্চতা দরকার হয়। তাহলে দেখো অঙ্কে কি বলে দেওয়া আছে, অঙ্কে বলে দেওয়া আছে ড্রামের ব্যাস সমান 4.2 ডেসিমি। আমাদের ড্রামের ব্যাসার্ধ দরকার, তাহলে ব্যাসার্ধ আর সমান কি হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4.2/2 আমরা পাবো 2.1 ডেসিমি। এবং দেখো ড্রামের উচ্চতা বলে দেওয়া নেই, সেটি আমাদের বের করতে হবে। তা ড্রামের উচ্চতা সমান আমরা 8 ডেসিমিটার ধরলাম। তাহলে দেখো ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমান 2πr r প্লাস এইচ, এত বর্গ ডেসিমি। তো অঙ্কে এটি সমান কত বলে দেওয়া আছে 112.20, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে 2πr r প্লাস এইচ সমান 112.20। এখান থেকে আমাদের এইচের মানটা বের করতে হবে। তা দেখো এখানে আমরা মানগুলি বসিয়ে দিলে কি পাচ্ছি, 2 গুণ পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান আমরা কত পেয়েছি, আর এর মান আমরা পেয়েছি 2.1 ইন্টু 2.1 যোগ এইচ সমান 112.20।
এবার আমরা ব্র্যাকেটের মধ্যে এই অংশটা এপাশে রেখে দিচ্ছি এবং বাদবাকি সংখ্যাগুলোকে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখো কি পাবো, আমরা পাবো 2.1 যোগ এইচ সমান এপাশে ছিল কত 112.20 এবং এগুলি ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো 2 গুণ 22/7 গুণ 2.1 বা 2.1 যোগ এই সমান, আমরা যদি দশমিক তুলে দিই তাহলে আমরা কি পাবো 11,220, অর্থাৎ দশমিকটা উঠে গেল, নিচে আমরা 100 পাবো। ঠিক আছে, আর একদিকে নিচে কত ছিল 2 ছিল। এবার দেখো 22/7 নিচে ভাগ অবস্থায় আছে, এটিকে আমরা উল্টে দিলে কি পাবো, এটা আমরা নিচে 22 পাবো এবং উপরে আমরা 7 পাবো। এবং দেখো 2.1 এর দশমিক আমরা তুলে দেবো, তাহলে নিচে আমরা 21 পাচ্ছি, উপরে আমরা কত পাচ্ছি 10 পাচ্ছি। এবার আমাদের কাটাকাটি করতে হবে, তা দেখো এই শূন্য আমরা কেটে দিচ্ছি, এই শূন্য আমরা কেটে দিচ্ছি। 7 দিয়ে 21কে কাটলে আমরা এখানে 3 পাচ্ছি। এবার 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এখানে 11 দিয়ে কাটলে আমরা 102 পাবো। এবং 102কে দেখো আমরা যদি 3 দিয়ে কাটি, 3 তিরিকে 9, 3 4 34 পেলাম। 2 দিয়ে আবার 34কে কাটলে আমরা 17 পেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এপাশে আমরা পাচ্ছি 2.1 যোগ এইচ, এবং এখানে দেখো উপরে কি আছে, সবগুলি কেটে গেছে, শুধু 17 আছে আর নিচে শুধু 2 আছে। তাহলে 17কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, আমরা 8.5 পাবো। ঠিক আছে, বা এইচ সমান কি হবে 8.5 বিয়োগ 2.1, অতএব এইচ সমান আমরা পাবো 6.4 ডেসিমি। কেমন? তো আশা করি প্রথম অংশটা তোমরা বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় অংশ যেটি বলা আছে যে 1 বর্গ মিটার স্টিলের দাম 25 টাকা হলে ড্রামটি তৈরি করতে কত খরচ হবে। তো এখানে ড্রামটি তৈরি করতে মোট কতটা পরিমাণ পাত লেগেছে, 112.2 বর্গ ডেসিমি। আর এখানে যে স্টিলের দাম বলে দেওয়া আছে সেটি বর্গ মিটারে বলে দেওয়া আছে, তাই না? তাহলে 112.20 বর্গ ডেসিমিটারকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তা দেখো ডেসিমিটার থেকে মিটারে নিতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়। আর যেহেতু এখানে বর্গ ডেসিমিটার আছে, তাহলে এখানে তো দুটো ডেসিমিটার, তাহলে দুটো ডেসিমিটারের জন্য আমাদের দুবার 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 112.20কে 10 গুণ 10 মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তা যেহেতু 100 দিয়ে ভাগ করব, তাহলে দুখার আগে দশমিক হয়ে যাবে, তাহলে আমরা পাবো 1.122। এই শূন্যটা দেওয়ার আর দরকার নেই, এত বর্গ মিটার। তা প্রতি বর্গ মিটার স্টিলের দাম বলে দেওয়া আছে 25 টাকা, অতএব মোট খরচ হবে সমগ্র তলের ক্ষেত্রফল 1.122 গুণ 25। তাহলে এটিকে 25 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, দেখো 25 দুগুণি 50, 0 হাতে 5, 25 দুগুণি 50 আর 5 55, 5 হাতে 5, 25 অক্ষে 25 আর 5 30, 0 হাতে 3, 25 অক্ষে 25 আর 3 28, অর্থাৎ আমরা পেলাম 28.05 টাকা। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 11টা লক্ষ্য করো। তো 11 নম্বর প্রয়োগে কি বলা আছে, 6 মিটার লম্বা একটি লম্বা বৃত্তাকার চোঙাকৃতি লোহার ফাঁপা পাইপের ভেতরের ও বাইরের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেমি এবং 4.2 সেমি হলে পাইপটিতে কত লোহা আছে তা হিসাব করে লিখি। আবার বলা আছে 1 ঘন ডেসিমি লোহার ওজন 5 কিগ্রা হলে পাইপটির ওজন হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা একটি লম্ব বৃত্তাকার ফাঁপা পাইপ অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা লম্ব বৃত্তাকার একটা ফাঁপা পাইপ অঙ্কন করে নিয়েছি, যার এই ভিতরের ব্যাসার্ধ কত আর, এবং এই বাইরের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর ধরছি, এবং এর উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, অঙ্কটায় বলে দেওয়া আছে 1 ঘন ডেসিমি লোহার ওজন 5 কিগ্রা, অর্থাৎ এক্ষেত্রে আয়তনটা আমাদের ঘন ডেসিমিটারে বের করতে হবে। তার জন্য আমরা কি করব, এই পাইপের উচ্চতা এবং ভেতরের ও বাইরের যে ব্যাসার্ধ আছে প্রতিটি এককে আমরা ডেসিমিটারে নিয়ে আসবো। কেমন? তাহলে দেখো প্রথমে দেওয়া আছে কি, পাইপের উচ্চতা এইচ সমান 6 মিটার
তা মিটারকে ডেসিমিটারে নিয়ে আসতে গেলে আমাদের কী করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। 6কে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 60 ডেসিমি। কেমন? পাইপের বাইরের ব্যাসার্ধ আমরা কি ধরেছি? বড় হাতের আর ধরেছি। তাহলে বড় হাতের আর সমান কি হবে? বাইরের ব্যাস বলে দেওয়া আছে 4.2 সেমি, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, আমরা পাবো 2.1 সেমি। কিন্তু এককগুলো আমরা কিসে বের করব? ডেসিমিতে বের করব। তাহলে 2.1 সেমিকে 10 দিয়ে ভাগ করতে হবে। তা এটিকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কি হবে? 0.1 ঘর এগিয়ে আসবে, অর্থাৎ আমরা পাবো 0.21 ডেসিমি। কেমন? ঠিক একইভাবে দেখো, পাইপের ভিতরের ব্যাসার্ধ আমরা কি ধরেছি? ছোট হাতের আর ধরেছি, সমান কি হবে? পাইপের ভেতরের ব্যাস বলে দেওয়া আছে 3.5, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তা 3.5কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 1.75 সেমি পাবো। তা আমরা যেহেতু ডেসিমিতে বের করব, এটিকেও আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.1 ঘর এগিয়ে আসবে, অর্থাৎ আমরা পাবো 0.75 ডেসিমি। এবার লক্ষ্য করো বন্ধুরা ছবিটা। আমরা যদি এই বাইরের ব্যাস অর্থাৎ বড় হাতের আর ধরে এই টোটাল অংশটার আয়তন বের করি, আয়তন বের করার পরে এই ভিতরের ফাঁপা অংশটার আয়তন আমরা ছোট হাতের আর ধরে বের করলাম, তাহলে টোটাল আয়তন থেকে এই ফাঁপা অংশের আয়তন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সহজেই পেয়ে যাব এই নিরেট অংশটা আয়তন, তাই না? এই নিরেট অংশের আয়তন আমরা সহজেই পেয়ে যাব। অর্থাৎ আমরা বলতে পারবো যে ওই পাইপটিতে কতটুকু লোহা আছে, তাই না? আমরা সেটি করছি। অতএব পাইপটিতে লোহা আছে আমরা বড় হাতের হাত ধরে আগে টোটাল অংশের আয়তনটা বের করে নিই। তাহলে চোঙের আয়তন কি আমরা জানি? পাই আর স্কোয়ার এইচ, এখানে আর হচ্ছে বড় হাতের আর। কেমন? এবং ভিতরের ফাঁপা অংশের আয়তন কি হবে? পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ। এইচ হচ্ছে উচ্চতা। এবার দেখো এখান থেকে আমরা পাই আর এইচ কমন নিলে আমরা কি পাচ্ছি? আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি পাই এইচ এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইন্টু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিচ্ছি। তো দেখো পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু এইচ আমরা কত পেয়েছি? 60 পেয়েছি, তাহলে এখানে আমরা 60 বসিয়ে দিলাম, ইন্টু বড় হাতের আর আমরা কত পেয়েছি? 0.21 পেয়েছি, যোগ ছোট হাতের আর কত পেয়েছি? 0.175 পেয়েছি। ঠিক আছে, এখানে আমরা একই সংখ্যা বসাবো 0.21, তবে এখানে বিয়োগ আছে 0.175। তা যেহেতু এটি আয়তন, আমাদের একক কী হবে? ঘন ডেসিমি। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 22/7 গুণ 60 গুণ এই দুটি যোগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 0.385 পাবো। এবং দেখো এক্ষেত্রে 0.21 থেকে 0.175 বিয়োগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 0.035। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি আমরা দশমিকগুলো তুলে দিই, নিচে আমরা 1000 পেলাম, এখান থেকে দশমিক তুলে দিলে নিচে আমরা 1000 পেলাম। এবার আমরা কাটাকাটি করব। কেমন? তা দেখো এই শূন্য আমরা কেটে দিলাম। 7 দিয়ে 35কে কাটলে আমরা 5 পাবো, 5 দিয়ে 100কে কাটলে আমরা 20 পাবো। এবার যদি 5 দিয়ে কাটি, এখানে আমরা 4 পাচ্ছি, আর এখানে আমরা কত পাচ্ছি? 5 7 35, 5 5 25, 75 পেলাম। 5 7 35, এখানে 7 হবে, 77 পেলাম। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে কাটলে এখানে 2, এখানে 11, আবার যদি 2 দিয়ে কাটি এখানে 3, তাহলে আমরা কত পাচ্ছি? উপরে আমরা পাচ্ছি 11 গুণ 3 গুণ 77। তাহলে এখানে আমরা গুণটা করে নিচ্ছি। দেখো 77কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 7 21, 1 হাতে 2, 3 7 21 আর 2 23। এটিকে আবার 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 11কে 11, 1 হাতে 1, 3 11 33, 1 34, 4 হাতে 3, 11 দুগুণে 22 আর 3 25। এবং তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি? দেখো
যেহেতু 1000 দিয়ে ভাগ করব, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিতে পারি। আমরা পাবো 2.541 ঘন ডেসিমি। কেমন? এবার আমরা দ্বিতীয় অংশটা করব। কি বলেছে? পাইপটির ওজন, তাই না? অতএব পাইপটির ওজন হবে, 1 ঘন ডেসিমি পাইপের ওজন হচ্ছে 5 কিগ্রা, তাহলে 2.541, এত ঘন ডেসিমি পাইপের ওজন বের করতে গেলে এটিকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তা আমরা কত পাবো দেখো, 5 অক্ষে 5, 4 5 20, 0 হাতে 2, 5 5 25 আর 2 27 7 হাতে 2, দশমিক বসে গেল, 5 দুগুণে 10 আর 2 12, আমরা পেলাম 12.705 কিগ্রা। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 13টা লক্ষ্য করো। তা 13 নম্বর প্রয়োগে কি আছে দেখো। 13 নম্বর প্রয়োগে বলা আছে, যে চোঙের ভূমির পরিধি 15.4 সেমি এবং উচ্চতা 10 সেমি, তার আয়তন হিসাব করে লিখি। তা চোঙের আয়তন কি হয় বন্ধুরা? পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে চোঙের ভূমির ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে উচ্চতা। তা দেখো প্রশ্নে চোঙের উচ্চতা বলে দেওয়া আছে, কিন্তু ব্যাসার্ধ বলে দেওয়া নেই। তার পরিবর্তে কি বলা আছে? ভূমির পরিধি বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? ভূমির ব্যাসার্ধ আর ধরে নিতে হবে এবং এই পরিধি থেকে আর এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে করছি। দেওয়া আছে চোঙের উচ্চতা এইচ সমান 10 সেমি। আমরা ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে চোঙের ভূমির পরিধি কি হবে? পরিধি পাবো আমরা 2πr সেমি। কেমন? তা এটি সমান কত বলে দেওয়া আছে? এটি সমান বলে দেওয়া আছে দেখো 2πr, অর্থাৎ পরিধি সমান বলে দেওয়া আছে 15.4। এখান থেকে আমরা আর এর মান বের করব। ঠিক আছে, তা দেখো আমরা যদি মান বসিয়ে দিই, 2 গুণ পায়ের মান হচ্ছে 22/7 গুণ 8 সমান 154। আমরা দশমিক তুলে দিলে নিচে 10 পাবো। এবার আমরা কি করব? আমরা কোনাকুনি গুণ করে দেবো। যেহেতু আর এর মান বের করব, আরকে রেখে দিলাম এবং এই নিচের 7 উপরের 154 সাথে গুণ হয়ে যাবে। তাহলে 154 গুণ 7, নিচে 10 ছিল বসিয়ে দিলাম এবং দেখো উপরে 2 গুণ 22, এটা নিচে চলে আসবে। তাহলে এখানে 2 গুণ 22 বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হবে কাটাকাটি করা। তো দেখো 154-র মধ্যে 22 কবার যাবে? 7 বার যাবে, বা 8 সমান আমরা কি পাচ্ছি? 7 7 49 আর নিচে 10 গুণ 2, এত সেমি পেলাম। এইবার দেখো আমরা আর এর মান পেয়ে গেছি, আমরা এইচ এর মান জানি, তাহলে আমরা সহজে চোঙের আয়তন বের করতে পারবো। অতএব চোঙের আয়তন সমান কি হবে? পাই আর স্কয়ার এইচ, আর একক হবে বন্ধুরা ঘন সেমি, তাই না? এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই। দেখো পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান আমরা কত পেয়েছি? আর এর মান পেয়েছি আমরা 49/10 গুণ 2, আর যেহেতু স্কয়ার আছে এটিকে আমরা দুবার বসিয়ে দিচ্ছি। এইচ এর মান আমরা কত পেয়েছিলাম? 10 পেয়েছিলাম। এবার আমরা কাটাকাটি করব। এই 10 আমরা কেটে দিলাম, 2 দিয়ে 22কে কাটলে আমরা 11 পাবো, 7 দিয়ে 49কে কাটলে আমরা 7 পাবো। আর দেখো কাটাকাটি যাচ্ছে না, এবার আমাদের গুণ করে দিতে হবে উপরে 3টে। তা 7 দিয়ে 49কে গুণ করলে 7 নং 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 34, তাকে আমাদের 11 দিয়ে গুণ করতে হবে। 3 11 33, 3 হাতে 3, 4 11 44 আর 3 47, 7 হাতে 4, 3 11 33 আর 4 37। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দিই 3773, আর নিচে কি আছে দেখো 10 গুণ 2। এইবার এই 3737কে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাবো দেখো 188.6.5, আর নিচে কত আছে? 10 আছে। আর যেহেতু বন্ধুরা নিচে 10 আছে,
তাহলে কি হবে, এই 1886.5কে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক বসে যাবে। তাহলে আমরা পাচ্ছি দেখো 188.65 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 16টা লক্ষ্য করো। তা 16 নম্বর প্রয়োগে কি আছে, 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্বা বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে যদি মিনিটে 225 মিটার বেগে জল বের করা হয়, তাহলে 45 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তা দেখো বন্ধুরা, এখানে বলে দেওয়া আছে ট্যাঙ্কের সমস্ত জলই 45 মিনিটে বেরিয়ে যায়। তা আমরা যদি বের করতে পারি প্রতি মিনিটে পাইপ দিয়ে কতটুকু জল বের হয়, সেই জলের পরিমাণকে 45 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব ওই ট্যাঙ্কে কতটুকু জল ছিল, তাই না? তা সেটি আমরা কিভাবে বের করব, যে প্রতি মিনিটে পাইপ দিয়ে কতটুকু জল বের হয় লক্ষ্য করো। তার আগে দেখো বন্ধুরা, এখানে যে এককগুলি দেওয়া আছে কোনোটি মিটারে আছে কোনোটি সেমিতে আছে, আমরা সমস্ত এককই সেমিতে নিয়ে আসবো। কেমন? তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, প্রথমে পাইপের ব্যাসার্ধ 8 সমান কি হবে, ব্যাস 8 দেওয়া আছে তাকে 2 দিয়ে ভাগ করব, আমরা 4 সেমি পাবো। কেমন? তারপরে দেখো পাইপ দিয়ে নির্গত জলের গতিবেগ ভি সমান কত বলে দেওয়া আছে, 225 মিটার পার মিনিট, তাই না? আর যেহেতু আমরা গতিবেগগুলো সব সেন্টিমিটারে নিয়ে আসছি, তাহলে 225কে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তা 225কে 100 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, আমরা পাবো 22,500 সেমি পার মিনিট। তাহলে এইটি হচ্ছে পাইপ দিয়ে নির্গত জলের গতিবেগ। ঠিক আছে, তা দেখো বন্ধুরা, এইরকম একটি পাইপ আছে এবং সেই পাইপ দিয়ে জল ভি গতিবেগে নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় বা প্রতি সেকেন্ডে পাইপ দিয়ে কতটা জল বের হচ্ছে সেটি বের করার জন্য এই পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার একে গতিবেগ দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো পাই আর স্কয়ার ভি। এই পরিমাণ জল প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে বা প্রতি ঘন্টায় বের হচ্ছে। যেহেতু আমাদের অঙ্কে গতিবেগ কত বলে দেওয়া আছে, মিনিটে বলে দেওয়া আছে, তাহলে আমাদের প্রতি মিনিটে এই পরিমাণ জল বের হবে। ঠিক আছে, তা এক্ষেত্রে দেখো বন্ধুরা, ভিটা কি আমাদের এইসের মতো কাজ করছে, উচ্চতার মতো। দেখো বন্ধুরা, এই একটি চোঙাকৃতি পাত্র ছিল যার উচ্চতা যদি এইস হয়, ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল কি ছিল, এই ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ারকে আমাদের এইস দিয়ে গুণ করতে হয়েছিল, তাহলে আমরা চোঙের আয়তন পেয়ে যাচ্ছিলাম। এক্ষেত্রেও এই একই, এইখানে ভির পরিবর্তে কি আছে, এইস আছে। কেমন? তাহলে আমরা কি পাচ্ছি, যে 1 মিনিটে জল বের হয় কি হবে, পাই আর স্কয়ার ইন্টু ভি। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তা দেখো পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান আমরা কত পেয়েছি, 4। তাহলে 4 গুণ 4, যেহেতু স্কয়ার আছে আমরা দুবার বসিয়ে দিলাম, ইন্টু গতিবেগ আমরা কত পেয়েছি, 22,500 এত ঘন সেমি। কেমন? তা এটি তো 1 মিনিটে বের হয়, আমরা বের করব কি 45 মিনিটে কতটুকু জল বের হয়। তাহলে 45 মিনিটে জল বের হয়, এই যে জলের পরিমাণ ছিল এটা আমাদের 45 দিয়ে গুণ করতে হবে। তাহলে 22/7 গুণ 4 আর 4 গুণ করে দিলে 4 4 16 পেলাম, গুণ 22,500 গুণ 45 এত ঘন সেমি। ঠিক আছে, এবার আমরা বের করব বন্ধুরা এই ট্যাঙ্কের আয়তনটা কত ছিল। তা দেখো ট্যাঙ্কের আয়তন বের করতে গেলে উচ্চতা দরকার, আর কি দরকার, এই ব্যাসার্ধ দরকার। কিন্তু অঙ্কে এই ট্যাঙ্কের ব্যাসার্ধ বলে দেয় না, এটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা আমরা ধরে নিই, যে ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান, আমরা বড় হাতের আর ধরলাম, এত সেমি। ট্যাঙ্কের উচ্চতা এই সমান কত, 5 মিটার বলে দেওয়া আছে। তা মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে কী করতে হবে, আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তা 5কে 100 দিয়ে গুণ করলে আমরা 500 সেমি পেলাম। অতএব
ট্যাঙ্কের আয়তন কি হবে? আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। পায়ের মান হচ্ছে দেখো 22/7। আর কত পেয়েছি আমরা? আমরা বড় হাতের আর ধরেছি, তাহলে এখানে আর স্কোয়ার বসিয়ে দিলাম, ইন্টু এইচ কত 500 বসিয়ে দিলাম, এত ঘন সেমি। তা দেখো বন্ধুরা, এখানে একটি নল দিয়ে প্রতি মিনিটে এতটুকু জল বেরিয়ে হচ্ছিল, 45 মিনিটে এতটুকু জল বেরিয়ে গেছে। তা এই 45 মিনিটে যতটুকু জল এই পাইপ দিয়ে বেরিয়েছে সেই জলের পরিমাণ এই ট্যাঙ্কের মোট জলের পরিমাণের সমান, অর্থাৎ এইটা আর এইটা কিন্তু সমান। তাহলে এটা আমরা লিখে দিতে পারি, অতএব শর্তানুসারে আমরা কি পাবো? আমরা পাবো 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 500 সমান 22/7 ইন্টু 16 ইন্টু 22,500 ইন্টু 45। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এর আগে এইগুলো গুণ করে সময় নষ্ট করছি না, কেননা এখানে অনেক কাটাকাটি চলে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা আর স্কোয়ার সমান কী পাচ্ছি? আমরা উপরে পাবো 22/7 গুণ 16 গুণ 22,500 গুণ 45। আর নিচে কি পাচ্ছি? নিচে আমরা পাচ্ছি 22/7 গুণ 500। ঠিক আছে, এবার দেখো এই 22/7 কেটে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। এবার আমরা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে 225কে কাটলে আমরা কত পাবো? আমরা পাবো 45। কেমন? তাহলে দেখো, বা আর সমান কি হবে? আর সমান হবে এই 16 বর্গমূল। তাহলে 16 বর্গমূল কত পাই আমরা? 4 পাচ্ছি। আর দেখো এই দুটো 45 আছে, তাহলে দুটো 45-এর থেকে একটা 45 আসবে। কেমন? যেহেতু আর স্কোয়ার সমান এটা ছিল, আর সমান আমরা এইটা পাবো। অতএব আর সমান কি হবে? 45কে 4 দিয়ে গুণ করলে আমরা 180 পাবো, এত সেমি। কেমন? তো অঙ্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ট্যাঙ্কির ব্যাস কত। তো এটা আমরা ব্যাসার্ধ বের করেছি। অতএব ট্যাঙ্কির ব্যাস সমান কি হবে? ব্যাসার্ধ আরকে আমাদের, অর্থাৎ 180কে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, আমরা 360 সেমি পাবো। কেমন? তা আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এর সাথে সাথেই অষ্টম অধ্যায় লম্ববৃত্তাকার চোঙের যে সমস্ত প্রয়োগগুলি নিজে করে আছে সমস্ত আমরা কমপ্লিট করলাম। তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নাই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।